ইভ্যালুয়েশন অ্যান্ড রেলিভেন্স। ইভ্যালুয়েশন অ্যান্ড রেলিভেন্স আমি ইস্টবেঙ্গলের এই যেভাবে ইভ্যালুয়েট করা হয় জুনিয়র প্লেয়ারদেরকে সেটা নিয়ে একটা ছোট্ট অডিও করব। তার মূল কারণ হচ্ছে আমার একটা রিসেন্ট অডিওতে দেখলাম একটা কমেন্ট করেছে, ভালোভাবেই করেছে একটা ফ্যান। সে লিখেছে যে দাদা আমান আর বিষ্ণু তো ডিসেন্ট পারফরমেন্স দিয়েছে ইস্টবেঙ্গলের হয়ে, তো ভদ্রভাবে যে কোনো প্রশ্ন করবেন, আমি চেষ্টা করব ওগুলো উত্তর দেওয়ার। যদি এই বিষয়টা নিয়ে বহু আলোচনা হয়ে গেছে ইউটিউবে, না এটা কোনো তো চ্যানেল নয়, মানে আমি যে টুইটার ফোরামে লেখালেখি করি সেখানে বহু মানে সিজনের শুরু থেকেই প্রচুর আলোচনা হয়ে গেছে। সে আলোচনার ভিত্তিতে কিন্তু আমি বলেছি যে 98% লোক বিষ্ণু আর আমানের নিয়ে অনেক স্বপ্ন দেখছে, তাদের পক্ষে রয়েছে। আর একদম ক্ষুদ্র 2% বা আরও কমিয়ে দিলাম 1%, তার মধ্যে আমিও আছি, এদের টেকনিক্যাল ক্ষমতা নিয়ে ঘোরতর সন্দেহ আছে। কেন আছে ছোট্ট করে বলি, একদম ডিটেলে যাব না, কেননা এটা অনেকের কাছে ক্লিশে শোনাবে বা রিপিটেশন। দেখুন, আমরা যখন স্কুলে কোনো পরীক্ষা হয়, ক্লাস 7 থেকে 8-এর এক্সাম, ফাইনাল এক্সাম, তখন একটা পাস মার্ক থাকে 40 পেলেও প্রমোটেড হয়ে যায়। 8 থেকে 9 কোনো পাস মার্ক থেকে প্রমোটেড হয়ে যায়। তারপর একটা সময় ধরুন আপনি মেডিকেলের এন্ট্রেন্স দিচ্ছেন, তো মেডিকেলের রেলিভেন্ট কিছু প্রশ্ন থাকে, তখন আপনি মেডিকেলের জন্য নির্বাচিত হন বা সিলেক্টেড হন, বা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আলাদা একটা ইভ্যালুয়েশন, কিছু স্পেশাল সাবজেক্ট থাকে, সব হিস্ট্রি, জিওগ্রাফি, বাংলা, ইংরাজি এগুলো কিন্তু থাকে না। কিছু রেলিভেন্ট সাবজেক্টের উপর আপনাকে ইভ্যালুয়েট করা হয়। সে আপনি মেডিকেলের জন্য বলুন, বায়োলজি ইভ্যালুয়েট করবে আপনার, বা আপনার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ম্যাথামেটিক্স, এগুলো ইভ্যালুয়েট করবে। তা আপনি যখন একটা জুনিয়র ছেলের খেলা দেখবেন, তখন আপনাকে ভাবতে হবে যে সিনিয়র লেভেলে কেমন করতে পারে। একটা উদাহরণ দিচ্ছি, ডেভিডকে নিয়ে যখন কলকাতা ফুটবল লিগ চলছে, খুব হইচই হচ্ছে, ইস্টবেঙ্গল ফ্যানরা খুব বলছে ডেভিডকে নিতেই হবে, নিতুদা ডেভিডকে নিন আপনি। তো আমি আর মুষ্টিমেয় কিছু ইস্টবেঙ্গল ফ্যান, তা আমরা একটু আলোচনা করছিলাম ডেভিডকে নিয়ে। তো ডেভিডের খেলায় কিছু ত্রুটি দেখেছি বা খামতি দেখেছি, যার দরুন মনে হয়েছে যে টপ লেভেল অফ ইন্ডিয়ান ফুটবল, ক্লাব ফুটবলে নাম্বার 9 হিসেবে খেলতে কিন্তু সমস্যায় পড়বে। তো তারপর দেখা গেছে যে আই লিগেই ডেভিডকে, যে মোহামেডানের কোচ আছে, উনি কিন্তু নাম্বার 9 হিসেবে নামাননি, একবারও নামাননি। উনি ওকে মূলত 45 মিনিট খেলিয়েছেন, তার বেশি রাখতেও পারেননি মাঠে, ওই উইং হাফ খেলিয়েছি ম্যাক্সিমাম, আর মাঝে সাঝে ওকে খেলিয়েছে ওই সেকেন্ড স্ট্রাইকার হিসেবে, অ্যাটাকিং মিডিও এরকম রোলে। তাই যে আমান, বিষ্ণু এরা লেসার লেভেলে যখন খেলে কলকাতা ফুটবল লিগে, তো ওদের কিছু কিছু স্কিল সেট আছে যেগুলোতে ওরা সেখানে উতরে যায়, বরং অনেক ক্ষেত্রে পারে না। খুব ড্রিবলিং করছে ধরুন, করে ধাঁধায় ফেলে দিচ্ছে বিপক্ষের প্লেয়ারদেরকে, কিন্তু ড্রিবলিং হচ্ছে খেলার একটা অঙ্গ, একটা টুল, যেটা ব্যবহারের একটা পরিমার্জিত ভাব থাকা দরকার। মানে আপনি কখন ব্যবহার করবেন, কতটুকু ব্যবহার করবেন, বা কখন করবেন না ব্যবহারটা। প্লাস আপনাকে আরও অনেক ব্যাপারগুলো বুঝতে হবে, কিভাবে আপনি মুভমেন্ট করবেন, মুভমেন্ট বুঝবেন, পাস দেবেন, পুরো পেরিফেরাল ভিশনটা, এরকম প্রচুর ব্যাপার আছে, ইম্পর্টেন্ট ব্যাপার। সেই সব ব্যাপারে এদের প্রচুর খামতি আছে। এবার সেই খামতিগুলো আপনি যদি আলাদা করে নজর না করেন বা ইভ্যালুয়েট না করেন, যে আচ্ছা এর পেরিফেরাল ভিশনটা কেমন, এর গেম আন্ডারস্ট্যান্ডিং কেমন, গেম কম্পোজিশন কেমন, পাসিং কেমন, এর ফাস্ট টাচ কেমন, হাই স্পিডে ফাস্ট টাচ, এরা কী করেছিল বিনোয়ার কোয়াদ্রাত মিলে, যেই মুহূর্তে দেখলো যে হাই স্পিডে ফাস্ট টাচে প্রবলেম হচ্ছে রোশাল আমানদেরকে,
তৎক্ষণাৎ টিমকে নির্দেশ দিল স্পিড কমিয়ে দাও। তার ফলস্বরূপ হাই স্পিডে যখন খেলছিল কলকাতা ফুটবল লিগে, এই আমানদের পা থেকে বল ছিটকে যাচ্ছিল, বল ধরতে পারছিল না। স্পিড কমিয়ে দেওয়ার ফলে ওরা মোটামুটি খেলতে পারলো। তো খুব একটা খারাপ লাগলো না দর্শকদের। যারা মানে এই জিনিসগুলো নজর করছিল তাদের কিন্তু নজর এগুলো পড়লো। তো এই ব্যাপারগুলি মানে আপনাকে দেখতে হবে কে গোল করছে সেটা বড় কথা নয়, কীভাবে গোলটা করছে। ধরুন ক্রিকেটে, ধরুন পাড়ার লেভেলে খেলা হচ্ছে, একজন খুব জোরে বল করছে আর সবাইকে আউট করে দিচ্ছে খুব জোরে, কিন্তু বলে কোনো মুভমেন্ট নেই, লাইন অ্যান্ড লেন্থে গন্ডগোল আছে, শুধু স্পিড নির্ভরশীল। তো সেরকম বল করে সে কিন্তু পাড়ার ক্রিকেটে উইকেট পাবে, কিন্তু সিনিয়র লেভেলে গিয়ে, যেখানে হায়ার লেভেলে গিয়ে, যেখানকার ব্যাটসম্যানরা ধরুন স্পিডের সাথে সড়গড়, তাদেরকে সে আর তখন আউট করতে পারবে না। তো সেইটাই দেখা দরকার। একটা জুনিয়র ছেলে যখন খেলছে, আর আমাদের দেশে কি করি আমরা, যখন কোনো ডিফেন্ডারকেও দেখি আগে দিকে কটা গোল করছে, মানে ডিফেন্ডারের ক্ষেত্রেও মানে কটা গোল করছে। ফরওয়ার্ডের ক্ষেত্রে তো বলেই দিলাম, যখন আমরা একটা ফরওয়ার্ডকে দেখি ম্যাক্সিমাম RFDL-এ দেখছেন বা স্থানীয় কোনো খেলা দেখছেন বা কলকাতা ফুটবল লিগে, ম্যাক্সিমাম ফ্যানরা কী করে দেখে কটা গোল করলো, কটা গোলে শট মারলো, কিন্তু সেইগুলো একটা আউটকাম। কিন্তু বাকি যে জিনিসগুলো রয়েছে, কেউ যদি স্ট্রাইকার হয় বা কেউ যদি একজন মিডফিল্ডার হয়, সেই জিনিসগুলো আর কেউ খেয়াল করে না বা ওইগুলো নিয়ে ইভ্যালুয়েট করে না। তো সেই জন্যই বলা যে, এবং এইগুলোর বিচার করা হয়েছিল বলেই বলেছিলাম না যে জেসিনকে নিয়ে যখন সবাই খুব হইচই করছিল, বা তার আগে হিমাংশু জাংরাকে নিয়ে, পরবর্তীকালে অতুলকে নিয়ে, অতুলকে আবার ডিফেন্ডারের মতন ইভ্যালুয়েট করা, যে সে অ্যাটাকটা বুঝতে পারছে কিনা, সেই মতো বলের লাইনে যেতে পারছে কিনা, অ্যান্টিসিপেশন তার কেমন, এই ব্যাপারগুলো। তো এই ব্যাপারগুলো নিয়ে যদি কেউ ইভ্যালুয়েট করে, তখনই সে বুঝতে পারবে। আপনারা দেখবেন মানে আমি বা আর কয়েকজন মিলে আমরা কিন্তু প্রত্যেকটা বাঙালি খেলোয়াড়ের নাম বলিনি, যে ইস্টবেঙ্গল ডেভেলপমেন্ট টিমে তো আরও অনেক বাঙালি আছে না, কিন্তু প্রত্যেকের নাম কিন্তু বলছি না। কয়েকজনের নাম যাদের দেখে মনে হয়েছে যে এদের বেসিক্সটা ভালো, এদের শুধু একটু গ্রুমিং দরকার। এটা তো একটা গেল, একটা টেকনিক্যাল ব্যাপার। এবার আসি আরেকটা ব্যাপারে, ভালো সার্ভিস দিয়েছে আমান, তাই তো মনে হচ্ছে। আমানকে কিন্তু সিজনে প্রায় কাছে মানে শুরুর দিক থেকেই কোয়াদ্রাত সিনিয়র ট্রেনিংয়ে নিয়ে নিয়েছিল টেনে। সেই সুযোগটা কিন্তু শ্যামল বেসরা পায়নি। শ্যামল বেসরা কিন্তু অনেক বেশি এডুকেটেড। শ্যামলকে একদম শেষের দিকে নেওয়া হলো, মানে ISL শেষ হওয়ার একটু আগে। এবং শ্যামলকে কীভাবে বঞ্চিত করা হয়েছে তো আমি আগের অডিওতে বলেছিলাম। আমান যাতে প্রমোশনটা পায়, ওই জন্য শ্যামলকে বসিয়ে দেওয়া হয়েছিল। তার ঠিক যে ম্যাচে বসানো হলো তার ঠিক আগের ম্যাচেই শ্যামল দুর্দান্ত একটা গোল করলো, আর যেই ম্যাচে বসানো হলো সেই ম্যাচেই আমান স্টার্ট করেছিল। জঘন্য খেলছিল বলে 30 মিনিটের মাথা আমানকে তুলে নিতে হলো। শ্যামল নেমে দারুণ খেলতে শুরু করলো। হাফ টাইম হলো, হাফ টাইমের পর শ্যামল নামলো মাঠে, সবাই একসাথে জড়ো হয়েছে। তখন বিনো শ্যামলকে ডেকে নিল যে চলে এসো। তারপর গোটা CFL আর নামানো হয়নি শ্যামলকে। তো শ্যামল যদি সেদিন খেলতো পুরো ম্যাচটা এবং ও যদি সেদিনই প্রমোশন পেত, তাহলে বাই দ্য এন্ড অফ ISL শ্যামল অনেক বেশি তৈরি থাকতো। লাইকওয়াইজ মহিতোষকে যে ম্যাচে বসিয়ে দেওয়া হলো 3টে গোল করার পর, হাফ টাইমে বসিয়ে দেওয়া হলো, সেই ম্যাচে বিষ্ণু 4টে গোল করে দিল। তো সেই ম্যাচে মহিতোষ যদি পুরো ম্যাচটা খেলতো, মহিতোষ অবশ্যই 4টে গোল করতো, কি চারের অধিক গোল করতো। সেদিন যদি বিষ্ণুর বদলে মহিতোষ প্রমোশনটা পেত, তাহলে বাই দ্য এন্ড অফ ISL দেখতাম মহিতোষ অনেক বেটার খেলছে। মহিতোষ যখন নামানো হলো শেষ ম্যাচে 70 মিনিটের পর,
মোহিতোস তো গোটা 25 মিনিটের মতন খেললো এক্সট্রা টাইম মিলিয়ে, বেশ ভালো খেললো, কিন্তু তার আগে তো গোটা টুর্নামেন্টটা খেলে ফেললো আপনার বিষ্ণু। মোহিতোসকে যে বসিয়ে দেওয়া হয়েছিল সেই সুযোগটা লাগিয়ে বিষ্ণুকে প্রমোট করা হলো এবং বিষ্ণু গোটা আইএসএলটা খেলে ফেললো। এবং আইএসএল যত এগুলো দেখা গেল বিষ্ণুকে আর রাখা যাচ্ছে না মাঠে, কুয়াদ্রাত রাখতে পারছে না, ওই 45 মিনিট খেলিয়ে বসিয়ে দিতে হচ্ছে। এবার আপনি বলুন, যদি মোহিতোস ওই সুযোগটা পেত বিষ্ণুর জায়গায় সেদিনকে, আইএসএলের শুরুতে খেলতো, তাহলে আইএসএলের শেষের দিকে গিয়ে ব্যাপারটা উল্টো গল্প হতে পারতো, যে বিষ্ণুকে যেখানে 45 মিনিটের মাথায় বসিয়ে দিতে হচ্ছে সেখানে তো দেখলেন মোহিতোস আরামসে 60-70 মিনিট খেলে দিচ্ছে। তো এই দুটো ব্যাপার, প্রথমটা হচ্ছে ইভ্যালুয়েশনটা বললাম, আর দ্বিতীয়টা সুযোগের ব্যাপারে। একজনকে বসিয়ে দিলেন যোগ্য ব্যক্তি, একজন অযোগ্যকে সুযোগ দিলেন, তারপর তাকে আপনি তৈলমর্দন করলেন, তার পরিচর্যা করলেন, আর যে যোগ্য তাকে বঞ্চিত করে রাখলেন, অবহেলায় রাখলেন, তারপর দুজনকে ইভ্যালুয়েট করছেন, সেটাও যথার্থ নয়। মোহিতোস শ্যামলদেরকে সারা সিজন কোনো ট্রেনিং দেয়নি কুয়াদ্রাত। এবার ভাবুন যদি শুরু থেকে এই দুজন সুযোগটা পেত। সেম গোস ফর তন্ময় দাস অলসো। আপনি অজয় ছেত্রী পেছনে এতটা টাইম দিলেন, অর্থ ব্যয় করলেন, তন্ময়কে যদি শুরু থেকেই আইএসএলের জন্য ট্রেনিং দিত, যদি শুরু থেকে খেলা, তোকে তো খেলালোই না শেষ পর্যন্ত, মানে আইএসএল স্কোয়াডে ঢুকেছে উইন্টার উইন্ডোতে, ওই 1 মিনিটের জন্য নামেনি, তাহলে কী হতো? উল্টে গুরনাজগুই থেকে ঢাকঢোল পিটে নিয়ে আসা হলো, এসব থেকে ডুরান্ডে নামিয়ে দিল, অ্যাজ ইফ মানে প্রডিজি ধরে এনেছে, স্পেন থেকে মেসির ভাইকে ধরে এনেছে, দুই ভাইকে করে শুরুতেই তাদের ঢাকঢোল পিটে আইএসএল স্কোয়াডে ঢুকিয়ে দেওয়া হলো। তারপর কি হলো দেখা গেল, তাদেরকে ওই মধ্যমগ্রামেও খেলানো যাচ্ছে না, রায়গঞ্জও খেলানো যাচ্ছে না, দুর্গাপুরেও খেলানো যাচ্ছে না। এই ব্যাপার তো আমি চাই না, মানে যাদেরকে ব্যক্তিগতভাবে পছন্দ নয় টেকনিক্যাল কারণে, তাদের নিয়ে বেশি আলোচনা করা সত্যি আর পোষায় না। কেন, অন্তত এই বিষ্ণু আমনকে নিয়ে পোষায় না, কেন এদের নিয়ে অনেক আলোচনা করেছি। বরঞ্চ যাদের মধ্যে প্রতিভা দেখছি, যেমন বললাম না, কালীঘাট এমএসের একটা ছেলেকে অল্প বিস্তর দেখেছি, এই আরএফডিএলে খেলছে, সে আবার ইস্টবেঙ্গলেরই অনূর্ধ্ব 13-15 টিমে বোধহয় ছিল। অরূপ মণ্ডল সেকেন্ড স্ট্রাইকার, সুন্দর পায়ের টাচ, সুন্দর ভিশনও রয়েছে, বল ধরা ছাড়া দেখলেই বোঝা যায় মোটামুটি শিক্ষিত ছেলেটা। আর দেবজিৎ রায় তো বলেছি, দারুণ এডুকেশন, কে ওকে শিখিয়েছে জানি না, যেই শিখিয়েছে তার সঙ্গে কন্ট্যাক্ট করা উচিত, দেখা উচিত তার স্কুলে মানে কোচিং সেন্টারে আরও এরকম কোনো এডুকেটেড ছেলে আছে কি না। কেন, ছেলে সুন্দর, মানে খুব কম আমি দেখেছি ইন্ডিয়ান ফুটবলে নাম্বার 9 হিসেবে কেউ এতটা এডুকেটেড। তো এইগুলোই করতে হবে, দেখতে হবে। এখন দেবজিৎ কটা গোল করছে বড় কথা নয় সিনিয়র লেভেলে, ওর বেসিক এডুকেশনটা ঠিক আছে, এবার ওইটাকে এবার আপনাকে ম্যাগনিফাই করতে হবে, স্কেল আপ করতে হবে ঠিকঠাক ধাঁচে ফেলে, তবেই হয়তো আপনি দেখলেন 1-2 বছর বাদে গিয়ে একটা ভালো নাম্বার 9 পেলেন। ইন্ডিয়াতে তো নাম্বার 9 নেই একটাও, ভারতীয় নাম্বার 9 তো নেই, তাই তো কেউ গালমন্দ করুক, গোটা দেশ গালমন্দ করুক, তাই সুনীল ছেত্রী খেলেই যাচ্ছে, ধারে কাছে তো কেউ নেই। সুনীল ছেত্রী এবার নাম্বার 9ও নয়, ইন্ডিয়াতে অ্যাকচুয়ালি নাম্বার 9ই নেই এই মুহূর্তে। তো এই আর কি, সকলে ভালো থাকবেন, দেখা যাক, প্রশ্ন করতে থাকুন, প্রশ্ন করুন, সবাইকে প্রশ্ন করুন, নিতু, ইমামি, কুয়াদ্রাত, সকলকে প্রশ্ন করুন। দেখে ভালো লাগছে যে এখন অনেক ফ্যান প্রশ্ন করতে শুরু করেছে, এবং সমস্যাটা বুঝুন, সমস্যাটা অনেকেই বুঝতে পেরেছেন ইস্টবেঙ্গলে কী কী সমস্যা, এবং সমস্যা অনুযায়ী প্রশ্নগুলো করতে থাকুন, সবাইকে করবেন। আমরা মানুষ মাত্রই তো নিজেকেই প্রশ্ন করি আয়নার সামনে দাঁড়িয়ে, তো আপনি কাউকে প্রশ্ন করবেন না কেন, ভদ্রভাবে প্রশ্ন করুন, টেকনিক্যাল প্রশ্ন করুন, গালমন্দ না করলেই তো হলো, এই কাটমানি ওই এই সেই না বললেই হলো, কিপ ইট টেকনিক্যাল। কেউ কাটমানি খেয়েছে কি না খেয়েছে সেটা অন্য ব্যাপার, দেখার দরকার নেই। আপনি বলুন, ভাই কোয়াদ্রাত, তুমি দুটো ফিট ফরেনারকে ছেড়ে দুটো আনফিট ফরেনারকে কেন ধরে আনলে? সে যদি বলে না না আমি আনফিট জানবো কী করে, বলে সে কি, তুমি তো নিজেই আইএসএল শেষে মিডিয়াকে ইন্টারভিউতে দিয়েছিলে যে তুমি নেওয়ার সময় জানতে যে এরা 15-20 মিনিটের বেশি খেলার মতন ফিটনেস লেভেল নেই এদের, তুমি জেনে শুনে কেন আনলে উইন্টার উইন্ডোতে?
দুটো আনফিট ফরেনারকে। একজন আমার চ্যাট ফোনে বলছে, আপনি তো প্রশংসা করেছিলেন ব্রাউনকে নেওয়ার পর। মানে হ্যাঁ, আমি কি মানে আমি কি ইস্টবেঙ্গলের ক্লাবের সাথে যুক্ত নাকি? মানে আমার কি দায়িত্ব নাকি কার কি ফিটনেস লেভেল সেটা পরখ করা? আমি দেখেছি তাদের ব্যাকগ্রাউন্ড, নিশ্চয়ই আপনারাও অনেকেই দেখেছেন ব্যাকগ্রাউন্ড ট্রান্সফার মার্কেটে। ব্যাকগ্রাউন্ড থেকে ভালো পেডিগ্রি মনে হয়েছে। এবার আপনি যদি একটা মরা ঘোড়া নিয়ে আসেন, আমি কি করতে পারি? কেউ গতকাল মারা গেছে কিনা সেটা তো আমার জানার কথা নয়। ফ্যান হিসেবে দেখেছি তার পেডিগ্রি ভালো। এবার ভালো পেডিগ্রি একটা মরা ব্যক্তিকে এনে কী লাভ? মরা আনফিট লোক, আর সেটা তো আমাদের পক্ষে জানা সম্ভব নয়, ফ্যানদের পক্ষে। তো যখন খেলেছে মনে হয়েছে আনফিট, কোয়াদ্রাত নিজেই বলেছে। যাকে মূল প্রসঙ্গ ছেড়ে সরে যাচ্ছি অন্য প্রসঙ্গে। সকলে ভালো থাকবেন।